হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আর একটা নতুন টপিক নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ ক্লাস 10-এর বই আমার কাছে। দ্য স্নেল এই পোয়েমটা আজ পড়াবো, উইলিয়াম কুপারের লেখা। তো পড়ানোর আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে তোমাদের যদি এমন কোনো মনে হয় যে এই টপিকটা আমার ভালো করে হয়নি বা এটা করালে ভালো হয়, তাহলে কিন্তু আমাকে বলতে পারো যে কোন টপিকটা তোমাদের অসুবিধা হচ্ছে, তাহলে আমি এই নিয়ে ভিডিও বানাবো। আর তোমাদের আমার পড়ানো কেমন লাগছে সেটাও তোমরা প্লিজ কমেন্টে জানিও। চলো এবারে শুরু করি। উইলিয়াম কুপার সম্পর্কে আগে জানবো। উইলিয়াম কুপার কে ছিলেন, কোন সময়ে সাময়িক কবি ছিলেন, কখন তিনি লিখতেন এবং কি রিলেটেড কবিতা তিনি লিখতেন সেটা নিয়ে জানবো। আর এই কবিতাটার বিষয়বস্তু কি সেটা জানবো। চলো। উইলিয়াম কুপার 1731 থেকে 1800, মানে 1731-এ জন্মেছে, 1800 সালে মারা গেছে, 1800 সালে। তো ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। তার সময়ের তিনি একজন অত্যন্ত জনপ্রিয় কবি ছিলেন। কুপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি। কুপার তার 18th সেঞ্চুরি নেচার পোয়েট্রি, যে একটা মানে কবি, নেচার মানে কি, প্রকৃতি সম্বন্ধে যারা লিখতো, যে ধরনের পোয়েট্রিগুলো হতো সেগুলোকে নেচার পোয়েট্রি বলছি। তো সেই সেই যে ডাইরেকশন বা সেই যে অভিমুখ, সেটাকে তিনি চেঞ্জ করেছিলেন বা বদলে দিয়েছিলেন। সে তখনকার যে বিখ্যাত লেখক ছিলেন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ, জন কিটস, এরা নেচার পোয়েট্রি নামে পরিচিত ছিল, কারণ রোম্যান্টিক পোয়েট নামে পরিচিত ছিল, কারণ এরা নেচারকে ওয়ার্শিপ করতো বা নেচারকে পূজা করতো এদের কবিতার মাধ্যমে। তো এই ধরনের কবিতার যে আওতা থেকে তিনি বেরিয়ে এসে একটা নতুন দিক দিয়েছিলেন বা নতুন ভাবে তিনি লিখতে শুরু করেছিলেন। আর তার লেখা কি কি নিয়েছিল? ইংলিশ কান্ট্রি সাইড অ্যান্ড দ্য এভরিডে লিভস অফ পিপল, দৈনন্দিন জীবনযাপন মানুষদের, এবং ইংলিশ কান্ট্রি সাইড মানে যেটাকে বলবো যে ইংল্যান্ডে যে বিভিন্ন গ্রাম, সেই ধরনের সেই জিনিসগুলো নিয়ে তিনি লিখতেন। হিজ ফেমাস ওয়ার্কস ইনক্লুড অনলি হিমস অ্যান্ড দ্য টাস্ক। তার এটা ফেমাস কার্ড ছিল। আর একটা জিনিস মনে রাখবে, কোলরিজ এই উইলিয়াম কুপারকে দ্য বেস্ট মডার্ন পোয়েট বলে কিন্তু অভিহিত করেছিল, প্রেজ করেছিল, প্রশংসা করেছিল। ঠিক আছে, তো নেক্সট প্যারাটা দেখো। দ্য পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ আ স্নেল। এই কবিতাটা আমাদের যে একাকী, যে একটা প্রাইভেট অর্থাৎ ব্যক্তিগত যে লাইফ অর্থাৎ জীবন, স্নেল মানে কি, শামুকের। শামুক তোমরা আশা করি কম বেশি সবাই দেখেছো, সবাই জানো। তো তার হচ্ছে যে তার জীবনযাপন সে কেমন করে করে, সেটাই এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাবো। where it is seen to lead a self-sufficient life, যেখানে আমরা দেখতে পাই সে আত্মনির্ভর একটা জীবনযাপন করছে। we are allowed to observe, আমরা এটা দেখতে অনুমিত হই, in minute detail মানে খুবই পুঙ্খানুপুঙ্খ বর্ণনা বা বিবরণ, দা স্মল ছোট, ইয়েট অথচ সেলফ কন্টেন্ট স্বনির্ভর, ওয়ার্ল্ড ইন হুইচ আ স্নেল লিভস, যেখানে একটা শামুক বসবাস করছে। তো এই প্যারাটা খুবই ইম্পর্টেন্ট এই কবিতাটা বোঝার জন্য। মেনলি এই কবিতাটা একটা স্নেলের জীবনযাপন বা জীবন কিভাবে যাপিত হচ্ছে বা কিভাবে জীবন কাটাচ্ছে সেটা নিয়েই হচ্ছে বলা আছে এই প্যারাটার মধ্যে। চলো দেখি স্নেলের লাইফ আর একটা মানুষের লাইফের মধ্যে কতটা পার্থক্য আছে এবং একটা স্নেল কিভাবে নিজের জীবনটাকে কাটাচ্ছে সেটা দেখি। চলো। তো প্রথম প্যারাটাই শুরু হচ্ছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, ঘাসে অথবা পাতায় অথবা ফলে অথবা দেওয়ালে। দ্য স্নেল স্টিক্স ক্লোজ, শামুক শক্তভাবে আটকে থাকে। নর ফিয়ার্স টু ফল, কোনো ভয় নেই পড়ে যাওয়ার। অ্যাজ ইফ, যেন। গ্রিউ দেয়ার, হি গ্রিউ দেয়ার, যেন সেখানেই সে বেড়ে উঠেছে। হাউস, ঘর বাড়ি, অ্যান্ড অল টুগেদার, এবং সব কিছুই। তাহলে এখানের মধ্যে বুঝতে পারলে যে আমরা সাধারণত কি স্নেলকে বা শামুককে কোথায় দেখতে পাই? ঘাসে পাতার মধ্যে আটকে আছে কোথাও, এরকম ভাবে।
তো অথবা অথবা কোনো ফলের মধ্যে বা স্যাঁতস্যাঁতে কোনো দেওয়ালে আটকে থাকতে দেখতে পারি। এমন ভাবে সে আটকে থাকে, এতটাই তার শিকড় মজবুত, বা বলতে পারো যে এতটাই সে শক্তভাবে ওখানে থাকে যে তার পড়ে যাওয়ার কোনো ভয় নেই। আর এমন মনে হয় যেখানেই থাকুক না কেন, যেন মনে হয় ওটাই তার ঘর, ওটাই তার সব, ওখানেই সে বড় হয়ে উঠেছে। তার সে সব জায়গাকেই কমফোর্ট জোন বানিয়ে নেয়। দেখো, একটা মানুষের ক্ষেত্রে যদি আমরা বলি, একটা মানুষ তার নিজের কমফোর্ট জোন বা নিজের ধরো বাড়ি বা নিজের চেনা মানুষের বাইরে যখন যায়, তখন কিন্তু সেই জায়গাটাকে নিজের বানাতে তার কিন্তু অনেকটাই টাইম লেগে যায়। কিন্তু একটা স্নেলের ক্ষেত্রে তা নয়, সে নিজে এতটাই সেলফ সাফিসিয়েন্ট, স্বয়ং সম্পূর্ণ, যে তার সব জায়গাতে গেলেই মনে হয় যে আমরা মনে করি যে সে ওখানেই হয়তো বেড়ে উঠেছে, ওখানেই হয়তো তার ঘর বাড়ি, ওখানেই সবকিছু। তো এটাই হচ্ছে পার্থক্য মানুষ আর একটা শামুকের ক্ষেত্রে। নেক্সট প্যারা দেখো, উইদিন দ্যাট হাউস সিকিউর হি হাইডস। তো ওই ঘরের মধ্যে সে নিরাপদ, নিরাপদ নিরাপদে হি হাইডস, নিজেকে লুকিয়ে রাখে। হয়ে যখন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম, যখন আসন্ন বিপদ, ঝড়ের ঝড় ঘটবে বা ঝড় আসবে এরকম আর কি, অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, অথবা অন্য কোনো বিপদ যেটা আবহাওয়ার কারণে হতে পারে বা আবহাওয়ার জন্য হয়। তো এখানে মদ্দা কথা এই প্যারার মধ্যে এটাই বলতে চেয়েছে যে কোনো বিপদের আশঙ্কা করলেই সে কিন্তু ওই খোলসের মধ্যে, যেটাকে তার হাউস বলছে, ওখানে কিন্তু সে নিরাপদে লুকিয়ে থাকে। ঠিক আছে, তারপরে দেখো, গিভ বাট হিজ হর্নস দ্য স্লাইটেস্ট টাচ। তার ওই সুর আছে না দুটো সামনে, ওই সুরগুলোতে সামান্য স্পর্শ করলেই হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, তো তার নিজেকে গুটিয়ে নেওয়ার যে ক্ষমতা, ইজ সাচ, এমনই, হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। সে এমনভাবেই নিজেকে তার ঘরের মধ্যে গুটিয়ে নেয় অত্যন্ত অস্বস্তি বোধের সাথে। যেমন ধরো, তোমরা ভাবো যে কোনোদিন একটা খুব তোমাদের ফেভারিট একটা কোনো মুভি দেখছো, টিভিতে দেখছো, হঠাৎ করে তোমার বাবা বা মা এসে সেই টিভি সুইচটা বন্ধ করে দিয়ে বললো, যাও গিয়ে পড়তে বসো। তখন কেমন লাগবে? যতটা অস্বস্তি হবে তোমাদের, তেমনই অস্বস্তি একটা শামুকের ক্ষেত্রেও যখন তার সুরে হাত দেয় কেউ, ততটাই তার অস্বস্তি হয়। কারণ তার সুর বা শরীর খুব সেন্সিটিভ। ঠিক আছে, তো এটাই হচ্ছে এই প্যারাতে বলতে চাইছে। তারপর দেখো, where are he dwells, সে যেখানেই বাস করুক না কেন, he dwells alone, সে একাকী বাস করে, except himself, তাকে ছাড়া, has chattels none, তার কোনোই আর সম্পত্তি নেই, well satisfied, সে তার আত্মসন্তুষ্টি হয়, টু বি হিজ ওন হোল ট্রেজার, তার নিজের সম্পত্তি হওয়ার জন্য। মানে দেখো, মানুষের যেমন গাড়ি বাড়ি, তারপরে চাহিদা শেষ নেই, আরো অনেক কিছু আছে, ব্যাংকে টাকা ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু একটা স্নেল অর্থাৎ শামুক নিজের সম্পত্তি বলতে নিজেকেই বোঝাচ্ছে, মানে নিজের তার শরীর। হাউস মানে ওই যে খোলসটা, এবং খোলসের মধ্যে ঢুকে যায় তার শরীরটা, ওটাই তার হোল ট্রেজার, সমস্ত সম্পত্তি, আর ওটাতেই তার আত্মতৃপ্তি বা আত্মসন্তুষ্টি। ওকে, তো দেখো এই বইটা আমার পুরনো বই, তো এখানে আর দুটো প্যারা যে বা দুটো স্ট্যান্ডা যে সংযুক্ত হয়েছে ওটা আমার নেই, তো আমি একটা ডায়েরিতে লিখে রেখেছি। এই যে ডায়েরিতে লিখে রেখেছি, ডায়েরি থেকে বলি, ডাজ, এইভাবে, হারমিট লাইক, মানে সন্ন্যাসীর মতো, হিজ লাইফ হি লিভস, সে তার নিজে জীবন যাপন করে। তো এইভাবে সন্ন্যাসী কেন বলছে? কারণ সন্ন্যাসীদের কোনো কিছুর প্রতি আসক্তি থাকে না, না টাকা পয়সা, না বাড়ি ঘর, না কোনো পার্টনার বা কোনো পরিবার পরিজন, কিছুর মধ্যেই তাদের কোনো আসক্তি থাকে না, তাই তাকেও সন্ন্যাসীর সাথে তুলনা করছে। হিজ লাইফ হি লিভস, এইভাবেই সে জীবন যাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, ভোজ সভায় তার কোনো রকম
কোনো পার্টনার বা কোনো সঙ্গী লাগে না, প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ, এবং যদি, হি মিটস ওয়ান, সে একজনের সাথে দেখা করে, অনলি ফিডস দ্য ফাস্টার, শুধুমাত্র খুব দ্রুত সে খায়। হু সিক্স হিম, যে তাকে অনুসন্ধান করে বা তার অনুসন্ধান করে, মাস্ট বি ওয়ার্স দ্যান, অবশ্যই খারাপ, দ্যান ব্লাইন্ড, একজন অন্ধের থেকে। হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, সে এবং তার ঘর খুবই খুবই মানে একত্রিত, যাকে বলে কম্বাইন, একত্রিত। ইফ, যেন, ইফ যদি, ইফ যদি, ফাইন্ডিং ইট, টা খুঁজেও পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তাদের মাস্টার অর্থাৎ প্রভুকে খুঁজে পাবে না বা পেতে ব্যর্থ হবে। ফেলস মানে ব্যর্থ, ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, এর প্রভুকে খুঁজে পেতে ব্যর্থ হবে। তো এই ছিল কবিতা, খুব একটা কঠিন কিছু ব্যাপার নেই। তারপরেও দেখো এখানে কয়েকটা ওয়ার্ড মিনিং আমি তোমাদের বলবো যেগুলো ইম্পর্টেন্ট। যেমন দেখো ইমিনেন্ট, ইমিনেন্ট ওয়ার্ড মিনিং এর সাথে সাথে তোমরা স্পেলিংটাও কিন্তু ভালো করে করবে, ঠিক আছে? তো ইমিনেন্ট মানে টু হ্যাপেন সুন, ওকে। বিটাইটস মানেও ঘটা, টু হ্যাপেন, ওকে। আর হচ্ছে চ্যাটেলস মানে বিলঙ্গিংস, ওকে। এবার স্যাটিসফাইড মানে তোমরা জানো সন্তুষ্টি বা আত্মতৃপ্তি, ঠিক আছে। ডুয়েলস, ডুয়েলস এর মানে হচ্ছে লিভ, লিভস, ঠিক আছে, বসবাস করা। এছাড়া আর বিশেষ কিছু নেই। ডিসপ্লেজার, টু ফিল অ্যানয়েন্স মানে বিরক্তি বোধ বা বিরক্ত প্রকাশ করা। চলো এখন দেখে নিই যে কি কি কোশ্চেন, এসএকিউ কোশ্চেন তোমরা কিভাবে লিখবে পরীক্ষার খাতায়। কোনো মুখস্থ টুখস্থ করার দরকার নেই, কিভাবে স্ট্রাকচারটা মেনটেন করবে ওটাই ইম্পর্টেন্ট। তো সেটাই দেখো। হোয়াট ডাজ দ্য স্নেল ইউজুয়ালি স্টিক ইটসেলফ টু, শামুক কিসের সাথে নিজেকে আটকে রাখে? এটা দেখো প্রথমে এখানে সাবজেক্ট দেবে, দ্য স্নেল এখানে সাবজেক্ট, দ্য স্নেল ইউজুয়ালি স্টিক্স ইটসেলফ টু, এখানে যেহেতু ডাজ দিয়ে কোয়েশ্চেন আছে তাই জন্য স্টিক্স হবে। ডাজ দিয়ে কোয়েশ্চেন হলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ হবে, ঠিক আছে। ইটসেলফ টু, কি আছে আনসার? টু গ্রাস, টু লিভ, টু গ্রাস অর লিভ অর ফ্রুট অর ওয়ার্ল্ড, ওকে, এটা আনসার হবে। হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, কি স্নেলকে আত্মতৃপ্তি ঘটায় বা স্যাটিসফাইড করে? এটা তোমরা লিখবে দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড, স্নেল ইজ ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রেজার, এটাও লিখতে পারো। বা বি হিজ ওন হোল ট্রেজার মেক্স হিম ওয়েল স্যাটিসফাইড, এরকম করেও আনসারটা সাজাতে পারো। থার্ড কোয়েশ্চেনটা দেখো যে এখানে কি বলেছে, when does the snail feed faster, এখানে দেখো সাবজেক্ট কি দ্য স্নেল, ভার্ব ফিড, কিন্তু ডাজ দিয়ে কোয়েশ্চেন আছে তার মানে আমরা কি লিখবো? দ্য স্নেল ফিডস ফাস্টার when he meets one, ওকে। তো এটাই হবে তোমার আনসার। আর এরকম ভাবেই তোমরা খুব সহজে কিন্তু সাজিয়ে নিতে পারবে সেন্টেন্সগুলো। আর ডাজ দিয়ে প্রশ্ন থাকলে ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করবে। ডিড দিয়ে যদি কোয়েশ্চেন থাকে তাহলে ভার্বটাকে পাস্ট ফর্মে করতে হবে, ওকে। দ্য স্নেল উইলিয়াম কুপারের লেখা, এটা মোটামুটি শেষ হয়ে গেল। আর এই নিয়ে যদি তোমাদের কোনো জানার বিষয় থাকে বা যদি অন্য কিছু বিষয়ে জানতে চাও, এই রিলেটেড কোনো কোয়েশ্চেন আটকেছে বা কোনো গ্রামাটিক্যাল প্রবলেম হচ্ছে সেই, তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি তাহলে ও রিলেটেড আর একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদেরকে।